একসময় বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্কগুলোর একটি বলে ধরা হতো। অথচ এখন সেই সম্পর্কের মধ্যেই ভর করেছে অবিশ্বাস, ক্ষোভ আর আকাশ সমান হিসাব নিকাশ। একদিকে রাজনৈতিক দূরত্ব, সীমান্তের ক্ষোভ, পানির লড়াই, বাণিজ্যের ভারসাম্যহীনতা। অন্যদিকে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন করে অনেকগুলো দরজা খোলার প্রবণতা। ঠিক কোথায় তৈরি হচ্ছে এই দূরত্বটা? রক্তের টান আর বাবার আদর্শ কাকে বলে তা আজ প্রমাণ করে দিয়েছেন তারেক রহমান। একদিকে রংপুরে বিলাসবহুল খাবার দেখে রেগে না গিয়ে খাবার টেবিল ছেড়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর অন্যদিকে ঠিক 4 দশক পর সে একই জায়গায় বসে সরকারি খরচে বিলাসিতার হিসেব পুরোপুরিভাবে বদলে দিলেন তার ছেলে তারেক রহমান। যেখানে আগে মিটিং আর ডিনারের দামে লাখ লাখ টাকা অপচয় হতো, সেখানে প্রধানমন্ত্রীর অফিসের লাঞ্চের বাজেট এক ধাক্কায় কমিয়ে আনা হলো। এত কড়া বার্তা চলে গেছে পুরো প্রশাসনের কাছে। জনগণের ট্যাক্সের টাকার বিলাসিতা করার দিন তো শেষ। পিতা পুত্রের এই দারুণ মিতব্যয়িতা কিভাবে পুরো দেশকে অবাক করে দিল? কিভাবে খাবার টেবিলে আবার ফিরে এলেন মহানেতা শহীদ জিয়াউর রহমান? কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947 হয়েছে, 1971 হয়েছে, 2024 হয়েছে। বাংলাদেশ ও চীনের একতা এবার ভারী। চলবে না আর ভারতের কোনো দাদাগিরি। বাংলাদেশ চীন সাম্প্রতিক সম্পর্ক বৃদ্ধি, বিশেষ করে অবকাঠামো, বাণিজ্য, চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চলের যৌথ উন্নয়ন নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লির শঙ্কা, ঢাকার সঙ্গে বেজিংয়ের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা ও সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার উপর কৌশলগত ঝুঁকি ফেলতে পারে। এই যে দিল্লি হাইকোর্ট দেখছেন, এখানে তিব্বতের দালাই লামার বিচার হয়েছিল, এখানেই শেখ হাসিনার বিচার হবে। সিদ্ধান্ত হবে ভারত তাকে বাংলাদেশে পাঠাবে কিনা। দালাই লামার ক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, ফেরত পাঠানো যাবে না। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে? ভারত যে উত্তর দিয়েছে সেটা অবিশ্বাস্য। ভারত সফরের অনুকূল পরিবেশের জন্য বাংলাদেশ যে 2 শর্ত দিয়েছিল তা ভারতের কাছে অত্যন্ত কঠিন বলে দাবি করছে ভারতের অনেক সংবাদ মাধ্যম। বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরের শিরোনাম করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সীমারেখা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। একসময় বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্কগুলোর একটি বলে ধরা হতো। অথচ এখন সেই সম্পর্কের মধ্যেই ভর করেছে অবিশ্বাস, ক্ষোভ আর আকাশ সমান হিসাব নিকাশ। একদিকে রাজনৈতিক দূরত্ব, সীমান্তের ক্ষোভ, পানির লড়াই, বাণিজ্যের ভারসাম্যহীনতা। অন্যদিকে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন করে অনেকগুলো দরজা খোলার প্রবণতা। ঠিক কোথায় তৈরি হচ্ছে এই দূরত্বটা? আর সেই দূরত্ব কমাতে হঠাৎ এত কেন উঠে পড়ে লেগেছে দিল্লি? উত্তরটা এক লাইনে দেওয়া যাবে না, জানতে হবে ঘটনার পেছনের ঘটনা। আজকের এক্সপ্লেইনারে জানবো সেই ঘটনা। সঙ্গে আছি মৌসুম সুলতানা। একটা সময় পর্যন্ত বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে বলা হতো মডেল প্রতিবেশী সম্পর্ক। ট্রানজিট, বাণিজ্য, বিদ্যুৎ, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা সব মিলিয়ে একটা গভীর নির্ভরতার কাঠামো তৈরি হয়েছিল। কিন্তু সেই কাঠামোর ভিত্তিটায় দাঁড়িয়েছিল একটা মাত্র রাজনৈতিক সমীকরণের উপর, শেখ হাসিনার সরকার। 2024 সালের আগস্টে সেই সরকারের পতনের পর পুরো সমীকরণটাই একসঙ্গে বদলে যায়, আর দিল্লিকে হঠাৎ করেই নতুন ঢাকার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দিল্লির জন্য সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা ইস্যু। তিনি ভারতে বসেই সংবাদ সম্মেলন করছেন, বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশেতে চরম আপত্তি জানিয়ে আসছে। এই একটা ইস্যুই এখন গোটা সম্পর্ককে অনেকটা জিম্মি করে রেখেছে। এর পাশাপাশি বাণিজ্যেও টানাপোড়েন বেড়েছে। বাংলাদেশ যখন স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করে দেয়, তার জবাবে ভারত একের পর এক পণ্যে বিধিনিষেধ বসিয়ে দেয়, যার প্রভাব পড়ে বাংলাদেশের রপ্তানিতে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ফলাফল 2024-25 অর্থ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি গিয়ে দাঁড়ায় প্রায় $7.86 বিলিয়ন। এর উপর আছে সীমান্তে দীর্ঘদিনের ক্ষোভ, অভিন্ন নদীর পানি বন্টনের অমীমাংসিত হিসাব। আর এসব মিলিয়ে সাধারণ মানুষের মনেও একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা কোনো একটা একক ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই দূরত্ব শুধু কূটনৈতিক অস্বস্তির বিষয় না, ভারতের জন্য এটা আসলে ভূগোলের প্রশ্ন। বাংলাদেশের ঠিক পাশেই আছে শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন নেক। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটা সরু জমি, যেটা দিয়ে ভারতের মূল ভূখণ্ড আর তার উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে যুক্ত থাকে।
বাংলাদেশের এই সীমান্ত ঘেঁষা এলাকায় যদি অস্থিরতা থাকে বা অন্য কোনো শক্তির প্রভাবে বেশি ঝুঁকে পড়ে, তাহলে ভারতের গোটা নর্থ ইস্ট একরকম ঝুঁকিতে পড়ে যায়। এর সঙ্গে আছে বঙ্গোপসাগর, চট্টগ্রাম আর মংলা বন্দর, যেগুলো ভারতের পূর্বাঞ্চলের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ। বাংলাদেশ যদি নিজের শর্তে এই রুটগুলো নিয়ন্ত্রণ করতে চায়, সেটা দিল্লির জন্য বাড়তি খরচ আর বাড়তি নিরাপত্তা ঝুঁকি দুটোই তৈরি করে। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু বন্ধুত্বের প্রশ্ন না, ভারতের নিজের নিরাপত্তা আর অর্থনীতির প্রশ্ন। আর ঠিক এই জায়গাতেই চীনের প্রসঙ্গ চলে আসে। গত জুনে তারেক রহমান প্রথমবারের মতো বেইজিং সফরে যান, আর সেই সফরে দুটো দেশের সম্পর্ক গিয়ে থাকে সর্বোচ্চ পর্যায়ে। চীন বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার, দুই দেশের পররাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2+2 সংলাপ চালুর সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যুগুলো নিয়ে নিয়মিত ও সমন্বিত আলোচনা করার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। একই সময়ে জানা যায় বাংলাদেশ চীনের কাছ থেকে 22 থেকে 24টা J-10CE যুদ্ধবিমান কেনার আলোচনা করছে, যার আনুমানিক মূল্য $2.2 বিলিয়ন। বাংলাদেশের উপর এখন চীনের ঋণের পরিমাণ $6.2 বিলিয়ন। চীনের অর্থায়নে চলা AIIBর ঋণ আরও $2.3 বিলিয়ন। অথচ একই সময়ে ভারতের ঋণ মাত্র $1.6 বিলিয়ন। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশ চীনের কাছাকাছি গেলেও বাংলাদেশ চীনের সামরিক ঘাঁটি হয়ে যাচ্ছে এমনটা ভাবারও কোনো কারণ নেই, বরং এটি বাংলাদেশের নিজস্ব কৌশলগত স্বাধীনতা ধরে রাখার একটি প্রচেষ্টা মাত্র। অর্থাৎ একই সঙ্গে দিল্লি, বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে আলাদা আলাদা সম্পর্কের দরজা খোলা রাখা। এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই সম্পর্কে শুধু ভারতই লাভবান, বাংলাদেশের কি কিছুই প্রয়োজন নেই? বাস্তবতা তা বলছে না। ভারত এখনো বাংলাদেশের বড় আমদানি উৎসগুলোর একটি। বছরে $7 বিলিয়ন বেশি পণ্য ভারত থেকে কেনে বাংলাদেশ। দুই দেশের মধ্যে যোগাযোগ ও ট্রানজিটও পারস্পরিক নির্ভরতা আছে। সীমান্ত ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ আমদানি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের একে অন্যকে প্রয়োজন। তাই পুরো সম্পর্কটাকে শুধু বাংলাদেশের উপর ভারত নির্ভরশীল এভাবে দেখলে ভুল হবে। বাস্তবতা হলো দুই দেশই একে অন্যের জন্য গুরুত্বপূর্ণ। দিল্লির আসল ভয়টা সম্ভবত বাংলাদেশকে পুরোপুরি হারানো না, বরং বাংলাদেশের উপর আগের মতো প্রভাব ধরে রাখতে না পারাটাই দিল্লির আসল ভয়ের কারণ। আর এ বছরের শেষেই এই হিসাবের একটা বড় পরীক্ষা আসছে। 1996 সালে সই হওয়া গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এই চুক্তি নবায়ন হবে কিনা, হলে তা কোন শর্তে হবে, সেটা শুধু পানির প্রশ্ন না, এটা এখন পুরো সম্পর্কের একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি দিল্লির পাশাপাশি বেইজিং, ওয়াশিংটন আর অন্য শক্তিগুলোর সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক এগিয়ে নিতে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের পুরনো প্রভাবের হিসাবটাই হয়তো বদলে যাবে। বাংলাদেশকে ভারত কতটা কাছে রাখতে পারবে সেটা শুধু দিল্লির ইচ্ছার উপর নির্ভর করবে না, কারণ ঢাকাও এখন নিজের স্বার্থ অনুযায়ী একাধিক দরজা খোলা রাখতে চাইবে। ভূগোল বাংলাদেশকে ভারতের প্রতিবেশী বানিয়েছে, কিন্তু কূটনীতি ঠিক করবে এই প্রতিবেশী আসলে কতটা কাছের হবে। রক্তের টান আর বাবার আদর্শ কাকে বলে তা আজ প্রমাণ করে দিয়েছেন তারেক রহমান। একদিকে রংপুরে বিলাসবহুল খাবার দেখে রেগে না গিয়ে খাবার টেবিল ছেড়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর অন্যদিকে ঠিক 4 দশক পর সে একই জায়গায় বসে সরকারি খরচে বিলাসিতার হিসেব পুরোপুরিভাবে বদলে দিলেন তার ছেলে তারেক রহমান। যেখানে আগে মিটিং আর ডিনারের দামে লাখ লাখ টাকা অপচয় হতো, সেখানে প্রধানমন্ত্রীর অফিসের লাঞ্চের বাজেট এক ধাক্কায় কমিয়ে আনা হলো। এত কড়া বার্তা চলে গেছে পুরো প্রশাসনের কাছে। জনগণের ট্যাক্সের টাকার বিলাসিতা করার দিন তো শেষ। পিতা পুত্রের এই দারুণ মিতব্যয়িতা কিভাবে পুরো দেশকে অবাক করে দিল, কিভাবে খাবার টেবিলে আবার ফিরে এলেন মহানেতা শহীদ জিয়াউর রহমান। পুরো ঘটনার পেছনের সত্য ও চমকপ্রদ গল্পটি জানতে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেশপ্রেমিক প্রতিটি মানুষের ধমনীতে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল 70-এর দশকে। সেদিন জিয়াউর রহমান গিয়েছিলেন রংপুরে খালকাটা প্রকল্পের উদ্বোধন করতে। সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত প্রখর রোদে মাটি কেটে মন্ত্রী আমলাদের নিয়ে তিনি যখন সুগার মিলের গেস্ট হাউসে পৌঁছালেন, তখন সবাই ভেবেছিল আজ হয়তো রাজকীয় রাজভোগ হবে। সুগার মিলের কর্মকর্তারা প্রেসিডেন্টের মন জয় করার জন্য আয়োজন করেছিল রাজকীয় সব খাবার দাবার, 6-7টি পদ, বিয়ে বাড়ির মতো এলাহি কাণ্ড। একে একে সামনে আসলো রাজকীয় পোলাও, মুরগির রোস্ট, কাবাব আর সালাদের পাহাড়। কিন্তু জিয়াউর রহমান তো সাধারণ কোনো শাসক ছিলেন না, তিনি ছিলেন সততার এক অনন্য প্রতীক। এডিসিকে ডেকে এনে তিনি জিজ্ঞেস করলেন, এত খাবার আয়োজন কেন? আগে খাবারের মেনু পাঠানো হয়নি কেন? এডিসি কিছু না বুঝে বলে ফেললেন, সব আয়োজন জিএম সাহেব করেছেন। সাথে সাথে জিএম সাহেবকে ডেকে আনা হলো। জিয়াউর রহমান প্রশ্ন করলেন, মিলের লাভের পরিমাণ কত? যখনই শুনলেন সুগার মিলটি 1.5 কোটি টাকা লোকসানে আছে, জিয়ার কণ্ঠ বজ্রকণ্ঠের মতো গর্জে উঠল। জিএমকে সোজা সাপটাভাবে বলে দিলেন, মিলের লোকসান 1.5 কোটি টাকা, আর এই বিলাসিতা কার টাকায়? আপনার বাবার টাকায়। সেদিন অনাহারে খালি পেটে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া। ইচ্ছে করলেই
বঙ্গভবনে রাজকীয় জীবন কাটাতে পারতেন। কিন্তু ইতিহাস সাক্ষী, জিয়াউর রহমানের দুপুরের খাবার ছিল সাদামাটা ভাত, ডাল আর মাছ, রাতে একটু রুটি। দুর্নীতি, লুটতরাজ, ফোকলা হয়ে যাওয়া দরিদ্র বাংলাদেশে কোনো রকমের অপচয় তিনি সহ্য করতে পারতেন না। মৃত্যুর পর সেই মহিয়ান রাষ্ট্রপতির সুটকেসে কি পাওয়া গিয়েছিল মনে আছে আপনাদের? চট্টগ্রাম সার্কিট হাউসে পাওয়া গিয়েছিল মাত্র একটি হাতল ভাঙা সুটকেস আর কয়েক সেট সাধারণ সাফারি স্যুট। এটি কোনো বানানো গল্প নয়। 1981 সালের দৈনিক ইত্তেফাকের পাতায় রক্তক্ষরে লেখা ইতিহাস, যে নেতার নিজের জন্য কোনো ধন সম্পদের লোভ ছিল না, যার একমাত্র লোভ ছিল দেশের উন্নয়ন আর জনগণের মুখে হাসি ফোটানো। বাংলাদেশের জন্য আশার কথা কি জানেন? জিয়ার সে নীতি, যে সততা আর যে দেশপ্রেম যার রক্তে প্রবাহিত, তিনি আজ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি তারেক রহমানের কথা। সদ্য দায়িত্ব নিয়েই তারেক রহমান কি করেছে জানেন? তিনি প্রমাণ করে দিলেন জিয়াউর রহমানের রক্ত কখনো অপচয়ের কাছে নতি স্বীকার করে না। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সংগঠন নেয়ার এই প্রতিনিধিদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সারা দেশের চোখ ছিল সেই বৈঠকের দিকে, কিন্তু বৈঠকের খাবারের টেবিলে যখন খাবার এলো, উপস্থিত ভিআইপিরা দেখে স্তব্ধ হয়ে গেল। কি ছিল সেই খাবারের টেবিলে? কোনো খাসি রেজালা নয়, কোনো রাজকীয় খাবার নয়। ছিল এক প্লেট সাদা ভাত, এক চামচ ঢেঁড়স ভাজি, সামান্য ছোট চিংড়ি দিয়ে রান্না করা লাউ, একটি ডিম ভুনা আর বাটির কোনায় একটু টক দই। দুপুরের লাঞ্চের বাজেট 100 টাকা, বিকালে নাস্তার বাজেট 50 টাকা। একটু চিন্তা করে দেখুন তো, যেখানে আজ বাজারে একজন সাধারণ মানুষের একবেলা পেট পুরে খেতে হিমশিম খেতে হয়, সেখানে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি নিজের 2 বেলার খাবারের বাজেট বানিয়ে নিয়েছে 150 টাকায়। ফ্যাসিস্ট হাসিনার আমলে এই 2 বেলার খাবারের খরচ ছিল কম করে 1000 টাকা। আমার আপনার কষ্টের টাকার কি নিদারুণ পরিচয়, তাই না? শুধু কি তাই, বাজেট পাশের পর প্রতি বছর অর্থ মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা খরচ করে যে জমকালো নৈশভোজ বা ডিনারের উৎসব হতো, তারেক রহমান এক কলমের খোঁচায় সেই ডিনারটা বাতিল করে দিয়েছেন। সরকারি নির্দেশ একটিমাত্র ডিনার বাতিল করে রাষ্ট্রের সরাসরি আশ্রয় হয়েছে 50 লক্ষ টাকা। হ্যাঁ, এটিকে বলে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, যে নেতা সরকারি টাকায় নিজের টেবিলে উৎসব করেন না, বরং জনগণের এক একটি পয়সা বাঁচিয়ে রাষ্ট্রীয় কোষাগারকে ভারী করেন। অনেকে প্রশ্ন তুলতেই পারেন, প্রধানমন্ত্রী নিজে 150 টাকার লাঞ্চ খেলে দেশের এমন কি লাভ হবে? দর্শক, লাভটা আমি বুঝিয়ে বলছি। রাজনীতিতে এটাকে বলে লিডিং বাই এক্সাম্পল, নিজের আচরণ দিয়ে অধীনস্থদের পথ দেখানো। তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি খুব ভালো করেই জানেন, দেশে যখন মূল্যস্ফীতি চলছে, সাধারণ রিকশা চালক, দিনমজুর কিংবা মধ্যবিত্ত মানুষ যখন বাজারে গিয়ে চাল, ডাল আর ডিমের দাম হিসেব করতে গিয়ে চোখের পানি ফেলছে, সরকারি কর্তা ব্যক্তিরা যদি জনগণের ট্যাক্সের টাকায় এসি রুমে বসে রোস্ট পোলাও খায়, তবে তা হবে জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা। তারেক রহমান নিজের খাবারের থালা ছোট করে পুরো প্রশাসনের আমলা, মন্ত্রী এবং কর্মকর্তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। পরিষ্কার বার্তা পৌঁছে গেছে, দেশের প্রধানমন্ত্রী যখন 150 টাকায় ডাল ভাত খাচ্ছেন, তখন কোনো আমলা বা সরকারি কর্মকর্তা চাইলে আর রাজকীয় খরচের ফাইল পাশ করতে পারবেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবর নিয়ে দেখুন, আজ আর সরকারি মিটিংয়ে হাজার হাজার টাকার পেস্তা বাদাম বা বিদেশি পেস্ট্রি আনা হয় না। এর বদলে জায়গা করে নিয়েছে সাধারণ চা আর বিস্কুট। সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহার আর জ্বালানি খরচে বসানো হয়েছে কড়া নিয়ম। কোটি কোটি টাকার বিলাসিতা বন্ধ করে সেই বাঁচানো টাকা দিয়ে 2026-27 অর্থ বছরে বরাদ্দ বাড়ানো হয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা আর বিচার বিভাগে। পিতা জিয়া যেমন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দেশের অর্থনীতি পুনর্গঠন করেছিলেন, পুত্র তারেক রহমান আজ ঠিক একইভাবে শক্ত হাতে দেশের অর্থনীতিকে টেনে তুলেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই মিতবায়ী পদক্ষেপ বাংলাদেশের ভাবমূর্তি অনেক উঁচুতে তুলে ধরেছে। বৈদেশিক ঋণ বা অনুদানের উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর প্রধান সমস্যাই হলো সরকারি খাতের বেহিসাবি খরচ, দুর্নীতির অপচ্ছায়া। বিদেশি দাতা সংস্থা বা বিশ্ব নেতারা যখন দেশের একটি রাষ্ট্রপ্রধান নিজের আড়ম্বর বর্জন করে অতি সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছেন, তখন সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও সম্মান বহুগুণ বেড়ে যায়। জিয়াউর রহমান আন্তর্জাতিক মঞ্চে যেভাবে সততা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিলেন, তারেক রহমান এই বাস্তবমুখী সিদ্ধান্তগুলো ঠিক একইভাবে বৈশ্বিক দরবারে বাংলাদেশকে এক পরিচ্ছন্ন, সুশাসিত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় দর্শক, যুগের পর যুগ ধরে বাংলাদেশ এমন নেতা খোঁজার চেষ্টা করছে, যিনি মুখে বড় কথা বলেন না, কাজের মাধ্যমে সততা প্রমাণ করেন। ইতিহাসের পাতায় চোখ বোলারে দেখা যায়, যুগে যুগে জিয়া পরিবার এই দেশকে কেবল দিয়েই গেছে, দেশ থেকে নেয়নি কিছু। জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে গেছেন এই দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তিনি শিখিয়ে গেছেন কিভাবে জনগণের টাকাকে নিজের আমানত করে রাখতে হয়। আজ তার 4 দশক পর তার উত্তরসূরি তারেক রহমান প্রমাণ করলেন, রক্তের পরিচয় কেবল নামে হয় না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। রাজকীয় জীবন দূরে ফেলে দেশের লুটেরাদের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পাহারাদার হয়ে যেভাবে তিনি আজ রাষ্ট্র পরিচালনা করছেন, তা দেখে প্রতিটি সুনাগরিক আজ গর্ভে বুক ফুলাতেই পারেন। খাবার টেবিলে 100 টাকার লাঞ্চ কেবল একটি খাবারের হিসাব নয়, এটি হলো শোষিত, লাঞ্ছিত এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর একটি জীবন্ত অঙ্গীকার। এটি হলো শহীদ জিয়াউর রহমানের সেই কালজয়ী আদর্শের পুনর্জাগরণ। দেশের জনগণ যখন জিনিসপত্রের বাড়তি দামে নাকাল হচ্ছে, তখন জনগণের টাকায় বিলাসিতা করা যায় না। এটাই তো পিতা পুত্রের বার্তা। প্রিয় দেশপ্রেমিক দর্শক,
দর্শক, জিয়াউর রহমানের নীতি আর তারেক রহমানের অভাবনীয় মিতব্যয়িতা কি আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে না? যে দেশে রাষ্ট্রপ্রধান জনগণের এক একটি পয়সার হিসেব রাখেন, সে দেশ কি কখনো পিছিয়ে যেতে পারে? আপনার কি মনে হয় তারেক রহমানের এই ঐতিহাসিক পদক্ষেপ কি পুরো প্রশাসনিক দুর্নীতি আর অপচয়কে এক ধাক্কায় বন্ধ করে দেবে? খাবার টেবিলে পিতা জিয়ার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসা সম্পর্কে আপনার মন্তব্য কি? এখনই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদেরকে লিখে জানান। এই যে দিল্লি হাইকোর্ট দেখছেন, এখানে তিব্বতের দালাই লামার বিচার হয়েছিল, এখানে শেখ হাসিনার বিচার হবে। সিদ্ধান্ত হবে ভারত তাকে বাংলাদেশে পাঠাবে কিনা। দালাই লামার ক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত ছিল পরিষ্কার, ফেরত পাঠানো যাবে না। শেখ হাসিনার ক্ষেত্রে কি হবে? ভারত যে উত্তর দিয়েছে সেটা অবিশ্বাস্য। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ভারত আসলে কি বলেছে। বাংলাদেশের কোনো মিডিয়ায় এখন পর্যন্ত এই উত্তরটি সামনে আনেনি। প্রথমে জানা যাক হাসিনার ফেরত পাঠানোর বিষয়টি কোর্টে যাচ্ছে কেন, কিংবা আসলে কি কোর্টে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ করেছে। ভারত এর জবাবে বাংলাদেশকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বলেছে এই ধরনের অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে আসতে হবে এবং বিচার বিভাগকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা পড়াবে কে? মানে ভারতের হাইকোর্টের সামনে বিষয়টি কে নিয়ে যাবেন, ভারত সরকার নাকি বাংলাদেশ সরকার? ভারত সরকার নিয়ে যেতে পারবে না, কারণ ভারত নিজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। 1959 সালে দালাই লামা ভারতের রাজনৈতিক আশ্রয় নেন। আশ্রয় দেয় ভারত সরকার। ভারতীয় সংবিধানে রাজনৈতিক আশ্রয় সরাসরি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কাজেই ভারতের কোনো আদালতের পক্ষে তাকে বের করে দেওয়া সম্ভব নয়। ভারতীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও পরিষ্কার বলা হয়েছে, কাউকে রাজনৈতিক আশ্রয় দেয়া বা না দেয়া পুরোপুরি সরকারের বিষয়। সরকার না চাইলে আদালত নিজ থেকে কোনো আশ্রিতকে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে পারে না। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে ইন্ডিয়া কেন হাইকোর্ট দেখাচ্ছে? ভারত আসলে সময় কাটাতে চায়। শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। ভারত সেই পর্যন্ত অপেক্ষা করতে চায়, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। হুট করে এই সম্পর্ক নষ্ট করতে চায় না। আবার বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাথেও সম্পর্ক ভালো করতে চায়, সেজন্য সরাসরি নাও বলছে না, সেজন্যই কোর্টের কথা বলছে। তবে এর পাশাপাশি আরেকটা কথাও বলেছে। কি কথা? একটু পরেই জানতে পারবেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জানান, কাউকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে। মামলায় প্রমাণ করতে হবে তিনি এমন কিছু অপরাধ করেছেন যেটা ভারতীয় আইনে অপরাধ। চীন যেমন দালাই লামার ক্ষেত্রে করেছিল, সেটা ছিল শিশুকে চুমু খাওয়ার অপরাধ। আমাদের বিরোধী দলীয় নেতা যেমন বিভিন্ন শিশুকে চুমু খান, তেমনি দালাই লামাও 2023 সালে 5-6 বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন। ভারতের শিশু রক্ষা আইনে এটা অপরাধ। একজন দালাই লামার বিরুদ্ধে মামলার আবেদন করেন, কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আদালত বলে ঘটনাটি প্রকাশ্যে ঘটেছে এবং এতে কোনো অপরাধমূলক মনোভাব ছিল না। এর বাইরে ভারতীয় নাগরিকত্ব আইনেও মামলা হয়েছে, কিন্তু কোনো মামলাই ধোপে টেকেনি। ভারতের যে আইন, তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাও টিকবে না। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে তো প্রত্যর্পণ চুক্তি আছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে দুই দেশের কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরে নিজ দেশে ফেরত পাঠাতে অন্য দেশ আইনগতভাবে বাধ্য। সেই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি রাজনৈতিক আন্দোলনের দোহাই দিয়ে হত্যা বা শারীরিক হামলার মতো 12টি গুরুতর অপরাধ করে, তবে তাকে আর রাজনৈতিক অপরাধ বলা যাবে না, তখন তাকে সাধারণ ফৌজদারি অপরাধী হিসেবে গণ্য করে ফেরত দিতে হবে। হিসাবটা সহজ। বাংলাদেশ এই কথাই বারবার বলছে, ভারতের কর্মকর্তারাও একই কথা বলছেন। তাহলে তো 2-2 4 মিলেই গেল। কিন্তু এক জায়গায় গরমিল, তা হলো ভারতের সংবিধান। ভারত শেখ হাসিনাকে অলরেডি রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারতের সংবিধানে স্পষ্ট বলা আছে, এখানে আদালতেরও কিছু করার নেই। তাহলে কি শেখ হাসিনাকে ফেরত আনার কোনো উপায় নেই? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সাথে নিবিড়ভাবে আলোচনা করছে, যাতে করে বাংলাদেশ এই অনড় অবস্থান থেকে সরে আসে। অর্থাৎ বাংলাদেশ যেন শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে এই ধরনের অনুরোধ থেকে সরে আসে। মানে সহজ কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। তারা চায় বাংলাদেশ এই অনুরোধ না করুক। শেখ হাসিনা নিজে থেকে ডিসেম্বরে বাংলাদেশে আসবেন, সেই পর্যন্ত বাংলাদেশ সরকার অপেক্ষা করুক। এই সহজ বিষয়টা বাংলাদেশের মিডিয়াগুলো বলছে না। যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারাও এই বিষয়ে কথা বলেন না, এমনকি সরকারও বলছে না। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস স্পষ্টভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছেন, ইন্টেন্স ডিসকাশন ওয়ার অন দ্য ঢাকা টু মুভ অ্যাওয়ে ফ্রম সাচ এ ম্যাক্সিমালিস্ট পজিশন। বাংলাদেশ সরকারও বিষয়টা জানে, কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন তারা বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে আলোচনা করছেন। কিন্তু সরকার বা মিডিয়াগুলো এই তথ্যটা বাদ দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলছেন, কারণ এটা রাজনীতি। রাজনীতিতে এমন অনেক কথাই হয় যার সাথে বাস্তবতার কোনো মিল নাও থাকতে পারে। পবিত্র মক্কা নগরীতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মাঝে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি ভারতের সামনে ছুঁড়ে দিয়েছে এক নীরব চ্যালেঞ্জ। এই চুক্তির মাধ্যমে আপাত দৃষ্টিতে মুসলিম ন্যাটো সৃষ্টি না হলেও দিল্লির জন্য তৈরি করেছে এক অস্বস্তিকর কূটনৈতিক পরিবেশ। সৌদি আরবের রয়েছে অর্থ, তুরস্কের রয়েছে প্রযুক্তি, আর পাকিস্তানের রয়েছে চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ পারমাণবিক অস্ত্র। সেদিক থেকে চিরশত্রু পাকিস্তান যে আরো শক্তিশালী হলো, এটাই নয়াদিল্লির জন্য মাথা ব্যথার কারণ। মক্কা চুক্তি যে ভারতের নিরাপত্তার উদ্বেগ বৃদ্ধি করেছে তা বলাই যায়। এর প্রতি উত্তরে পরিবর্তনশীল ভূ রাজনীতিতে দ্রুত হিসেব মেলানোর জন্য তৎপর হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী।
চুক্তিতে বলা হয়েছে তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে সেটিকে তিন দেশের উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটি নিঃসন্দেহে তিন দেশের নিরাপত্তা ঝুঁকিকে হ্রাস করবে। অন্য একটি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে যে বিপুল খরচ ও ঝুঁকি তৈরি হবে তা প্রত্যেক দেশ সম্মিলিতভাবে বহনের চেষ্টা করবে। অর্থাৎ সামরিক জোট হিসেবে এই ত্রিপক্ষীয় চুক্তি যে মুসলিম বিশ্বকে একটি শক্তিশালী ঐক্যের সম্ভাবনা উপহার দিয়েছে তা বলাই যায়। অন্যদিকে পাকিস্তান এই জোটে এমন একটি সক্ষমতা নিয়ে এসেছে যা তার দুই অংশীদারের কারণ নেই। সেটি হলো বড় ও অভিজ্ঞ সামরিক বাহিনী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক সক্ষমতাই শেষ পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হয়ে উঠতে পারে। সৌদি আরবের যেমন রয়েছে অর্থনৈতিক সক্ষমতা, তেমনি তুরস্কের রয়েছে প্রযুক্তিগত সামর্থ্য, আর পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক ছাতাই তিন দেশের জোটকে এমন কৌশলগত গুরুত্ব দিতে পারে যা সৌদি আরব বা তুরস্ক একা অর্জন করতে পারত না। দ্য টেলিগ্রাফের ভাষ্যমতে ভারতের সামরিক পরিকল্পনাকারীরা আশঙ্কা করছেন নয়াদিল্লির সঙ্গে রিয়াদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘাতের সময় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। সৌদি আরব সম্ভবত কোনো একটি পক্ষকে সরাসরি সমর্থন না করে দ্রুত সংঘাত থামানোর চেষ্টা করবে। প্রিন্স সালমানের এই ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে কেন ভারতের শীর্ষ নেতৃত্ব উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তনের দিকে এত মনোযোগ দিচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত 6 মাসে অন্তত 3 বার সৌদি আরব সফর করেছেন। কিছু বিশ্লেষক আবার মনে করেন এই জোটের মধ্যে ইসরায়েল বিরোধী একটি শক্তিশালী উপাদান রয়েছে। গাজা যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং ইসরায়েল ও তুরস্কের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকেশ বদলে দিয়েছে। এটি ইরান বিরোধী জোটের চেয়ে বরং ইসরায়েল বিরোধী জোট হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।